শুভেচ্ছা সবাইকে আরটিভির বিশেষ আলোচনা বিবিএস কেবলস কেমন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, রাজধানী ঢাকা শহরে যেমন ঐতিহ্য আছে তেমনি আছে ঐতিহাসিক তাৎপর্য। আয়তনের দিক থেকে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে পৃথিবীর অন্যতম জনবহুল ও ঘনবসতিপূর্ণ মেগাসিটি আমাদের রাজধানী ঢাকা। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে তুলনামূলক বেশি নাগরিক সুবিধা, কর্মসংস্থানের সুযোগ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সরকারি বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠানের অবস্থান এই শহরে হয়। একদিকে যেমন জনসংখ্যার চাপ বাড়ছে, অন্যদিকে চাপের সাথে তাল মিলিয়ে পরিকল্পনাহীন ভাবে যত্রতত্র গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা। আবাসিক এলাকাগুলোতেও গড়ে উঠছে বাণিজ্যিক ভবন। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ ও দখল বাণিজ্যের ফলে খেলার মাঠ, পার্ক কিংবা জলাশয়গুলো যেমন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তেমনি রাজধানীতে নাগরিক সেবাও যেন সংকুচিত হয়ে পড়ছে দিন দিন। পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ ও হয়রানি। কখনো সীমাহীন যানজট, আবার কখনো জলাবদ্ধতার কবলে আটকে পড়ছে নগরবাসীর পথ চলা। প্রকৃতি থেকে বিদায় নিয়েছে সবুজ, ঠাঁই নিয়েছে বিলবোর্ড আর নোংরা পোস্টার। বাতাসে এখন বিশুদ্ধ অক্সিজেনের অভাব, চারিদিকে শুধুই অপরিচ্ছন্ন আর দূষণের ছড়াছড়ি। নামমাত্র আছে ফুটপাত, নেই পয় নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা। এভাবেই অগোছালো, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর নগরী জড়িয়ে আছে নগরবাসীকে আষ্টপৃষ্টে। তাই প্রশ্ন জাগে, কেমন বাংলাদেশ দেখতে চেয়েছি আমরা? আদর্শ শহরতলি, আদর্শ রাজধানী হিসেবে আমরা যে ঢাকাকে দেখতে চেয়েছি, কাদের স্বার্থে, কাদের অসহযোগিতায় আমাদের সেই চাওয়া অপূর্ণ রয়ে গেল? কাদের দায়িত্ব জ্ঞানহীনতায় তিলোত্তমা নগরী রূপান্তরিত হলো এক মহাবস্তিতে? ঐতিহাসিকভাবেই যে রাজধানী ছিল বিশ্ববাসীর কাছে সমাদৃত, সেই নগরী কেন আজ সীমাহীন সমস্যায় জর্জরিত? এর সমাধানই বা কি? দর্শক, এই প্রশ্নগুলোকে সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় কেমন রাজধানী চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ, আছেন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, আছেন বিসিসির প্রেসিডেন্ট শামীম হাসান, অভিনেত্রী দীপা খন্দকার, নগর পরিকল্পনাবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সারোয়ার জাহান, আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রহিন হোসেন প্রিন্স এবং অভিনেত্রী করভি মিজান রিভি। দর্শক, চাইলে আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনার বাংলাদেশ ভাবনা, করতে পারেন প্রশ্ন। এই জন্য আমাদের ফোন করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব ইকবাল হাবিব, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করছি। রাজধানীকে বলা হয় একটি দেশের দর্পণ। আপনি যদি বলেন, এই দর্পণে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি শুরুতে অনেকটা লম্বা সময় দিয়ে যে সূচনা করেছেন, তার মধ্যে মোটামুটি বলেই ফেলেছেন রাজধানীর বর্তমান হাল এবং হকিকত, এবং পুরো দেশের হাল হকিকতের একটা ক্ষুদ্র কিন্তু বেশ কনজাস্টেড একটা চিত্র কিন্তু এই রাজধানী শহর। আমি শুধু রাজধানী, আমাদের ঢাকাকে নিয়ে শুধু বলিনি, আরো যে বড় বিভাগীয় শহরগুলো আছে সেগুলোর কথাও এখানে এনেছি। আসলে যখন স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্মের সেই সূচনা লগ্নে যারা রাজনৈতিক নেতা ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু সহ, তারা কিন্তু অনুধাবন করেছিলেন। তখন যারা চিন্তাবিদ ছিলেন, আব্দুর রাজ্জাক স্যারের মতো অথবা মাজার ইসলাম সাহেবের মতো, তারা কিন্তু বুঝেছিলেন যে একটি ক্ষুদ্র রাষ্ট্র স্বাধীন হয়েছে, অজস্র মানুষ তার মধ্যে। হয়তো তারা এত দ্রুত 16 কোটি 17 কোটি 18 কোটি হয়ে যাবে বুঝেননি, কিন্তু তারা বুঝেছিলেন যে পরিকল্পিত দেশ এবং তার ভূমির ব্যবহার ছাড়া এই দেশকে বাঁচানো সম্ভব না। কৃষি, শিল্প, বাণিজ্য, আবাসন সবকিছুকে সামলে একটি পরিকল্পিত যাত্রা যদি না করা যায়, তাহলে আমরা কোনোভাবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো না। কিন্তু সেই সময় থেকে এই পরিকল্পিত যাত্রার যে পদস্খলন হলো 74 সাল থেকে, তারপরে আমরা কিন্তু আর রেল লাইনে উঠতেই পারলাম না। আমরা 2010 সালে এই নগরীর জন্য, যেটি রাজধানী নগরী, আবার কেন্দ্রীভূত সরকার ব্যবস্থার কারণে সবকিছু এখানে, এবং মাইগ্রেশন ইন্টারনালি প্রচন্ড রকম ভাবে এই শহরমুখী, সেই নগরীর প্রথম একটা পরিকল্পিত নগরায়নের দলিল তৈরি করলাম। কিন্তু 2010 থেকে আছে 2015 পর্যন্ত সেই দলিলটিকেও বাস্তবায়ন করতে পারিনি। আসলে দায়ী কাকে করব? দায়ী করব আমাদের সেই অচল আয়তনকে, যে অচল আয়তনে রয়েছে রাজনীতিবিদরা, পলিসি মেকাররা, সুবিধাভোগীরা। আর কারা সাফার করছে? শুধুমাত্র নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের কারণে এই
অর্থনৈতিক চাকাটা ঘুরছে, তাদের সুযোগ সুবিধা নাই, পরিকল্পনার মধ্যে তাদের অংশগ্রহণ নাই, এবং লক্ষ্যমাত্রা যখন নির্দিষ্ট করা হয়, যখন প্রকল্পের পর প্রকল্প গ্রহণ করা হয়, তখন তাদেরকে গণার মধ্যেই নেওয়া হয় না, গ্রাহ্যতার মধ্যে তারা থাকে না। এবং এই প্রক্রিয়া যদি চলতে থাকে এবং আগ্রাসী মনোভাবের লোভাতুর দৃষ্টিতে আমাদের সমস্ত জলাশয়, উন্মুক্ত স্থান, খেলার মাঠ, কখনো ক্লাব হয়ে, কখনো আবাসন প্রকল্প হয়ে, কখনো আমার নিজের ইন্ডাস্ট্রির প্রয়োজনে আমি সকল কিছু দূষণ করে 500 কোটি টাকা ইনভেস্ট করে 600 কোটি টাকা লাভ করেছে বলে বেদম উদ্ভাবনিত্য করব, আর 1200 কোটি টাকার যে বিরাট লস, চারপাশের নদী দূষণ, জল দূষণ, বায়ু দূষণের কারণে সব মানুষ মিলে আমরা পে করব, এটি তো চলতে পারে না। এবং সে কারণেই এই দর্পণে আমরা শুধু সেই যে অসম সম্পদের বিন্যাস, অসম পরিকল্পনার মাধ্যমে তেলের মাথায় তেল দেওয়ার যে প্রবণতা, সেই জায়গাগুলোকে প্রকট আকারে রাজধানীতে দেখি। তবে হ্যাঁ, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে যখন সরকারগুলো চলে, সেই অচেতন ভাঙার জন্য ছোট 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 করে ভাঙতেই শুরু করে। তবে এই ভাঙার কাজ আরো প্রবলতর হওয়া প্রয়োজন। এই জন্য আমরা দ্রুততম সময়ে উন্নততর রাষ্ট্রে পরিণত হতে চাই। সেই উন্নততর জায়গায় যাওয়ার প্রথম শর্ত সকলের জন্য, সকলকে নিয়ে এবং সকলের বসবাসযোগ্য একটি নগরী, একটি দেশ আমাদেরকে তৈরির লক্ষ্যে সবকিছু ঢেলে সাজাতে হবে। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব সারোয়ার জাহান, নগরীর প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম যানজট, জলাবদ্ধতা, এবং এই সমস্যাগুলোর প্রধান কারণ কর্তৃপক্ষের সমন্বয়হীনতা। এবং দীর্ঘদিন ধরে আমরা দেখছি কোনো কিছু হলেই এ ওর দোষ দেয়, ওর দেশ দেয়, কোথায় যেন একটা সমন্বয়হীনতা মারাত্মক প্রকট আকার ধারণ করেছে। তো আপনি যদি বলেন যে এই সমস্যা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার আসলে উপায় কি, কিভাবে এদেরকে মুক্তি দেওয়া যেতে পারে? আমরা তো মুক্তি দেওয়ার কথা আপনি চিন্তা করছেন, কিন্তু আমার মনে হচ্ছে আমরা যে কাজগুলো করছি এবং করে যাচ্ছি তাতে এই মুক্তি সহজে মিলবে না। কারণ এই যে সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই শহরের নগর পরিচালন যে ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থাটাই কিন্তু ফল্টি। মানে এখানে আপনার একটা শহর কিন্তু অ্যাকচুয়ালি আপনার একটা মানব দেহের মতো। মানে মানব দেহ যেমন একটা ছোট শিশু থেকে এটা বড় হয়, এবং মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো থাকে, আপনি হাত বলেন, পা বলেন, সবকিছু কিন্তু প্রপোর্শনেটলি বাড়তে থাকে। মানে কাজে একটা বিকলাঙ্গ যদি হয়, তখন দেখা যাবে যে হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক মতো হচ্ছে না। একটা শহর আপনি দেখেন যে এটা তো পপুলেশন নিয়ে গঠিত একটা শহর। আমরা 74 সালে দেখি এই শহরের লোক সংখ্যা ছিল 18 লক্ষ। আবার যখন আমরা 81 সালে দেখি এর লোক সংখ্যা বেড়ে গেল প্রায় 35 লক্ষ। আবার যদি 91 সালে দেখি সেটা হয়ে গেল 65 লক্ষ। 2001 সালে হয়ে গেল 1 কোটির বেশি, এবং 11 সালে এটা 1.5 কোটি ছাড়িয়ে গেল। কিন্তু এই যে একটা গ্রোথ আর কি, পপুলেশন 18 লক্ষ থেকে 1.5 কোটি লোক, এদের তো রিকোয়ারমেন্ট আছে। এদের তো আপনার স্কুল, কলেজ বলেন, রিক্রিয়েশনের ব্যবস্থা বলেন, হাট বাজার, আবাসন, সবকিছু বলেন, এইগুলো যেন কেউ চিন্তা করলো না যে এই হারে লোক বেড়ে যাচ্ছে, তাদের জন্য যে ব্যবস্থাগুলো দরকার পরিকল্পিত উপায় সেগুলো করা হলো না। এবং তার একটা বড় কারণ হলো এই যে নগর অব্যবস্থাপনা। আমরা কোনো সিস্টেম তৈরি করতে পারিনি একটা শহরের জন্য, যে শহর একটা মানবদের যে ব্রেন, যেরকম নগর ব্যবস্থাপনাটা সেরকম একটা ব্রেন। সেই ব্রেন চিন্তা করবে যে আমাদের কত লোকের জন্য কত স্কুল কলেজ দরকার, কত আবাসন দরকার, এই যত আপনার স্পেস বাড়ছে, ভূমি ব্যবহার বাড়ছে, তার জন্য কতটুকু রাস্তা দরকার, কি কি দরকার, চিন্তা করে সেগুলো বের করে সেই ভাবে তার ব্যবস্থা গ্রহণ করা হলো না। তার কারণ হচ্ছে আমাদের সেই রকম সিস্টেম নাই। আমাদের একটা শহরের মধ্যে আমরা দেখি যে হাজার রকমের গভর্নমেন্ট এজেন্সি কাজ করছে, এবং সেখানে আপনার সিটি কর্পোরেশন আছে, রাজুক আছে, আপনার যোগাযোগের জন্য অন্য ব্যবস্থা আছে, পুলিশ আছে। মানে সবাই তার নিজ নিজ মানে পরিধির মধ্যে নিজের ভাবেই কাজ করে যাচ্ছে, কিন্তু সমন্বিত ভাবে কাজ করে যাচ্ছে না। এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে নগর সরকার না হয়ে শেষ পর্যন্ত এটা দুভাগে বিভক্ত হয়ে গেল শহরটা আর কি। তো কাজেই এই যে অব্যবস্থাপনা চলছে, এবং এটার দিকে আমরা কিন্তু এখনো নজর দিচ্ছি না। এবং এই যে জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং তার যে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী কিন্তু আমরা কখনোই পরিকল্পনা গ্রহণ করে চলছি না আর কি। এবং এর ফলে
এই এখনকার যে অব্যবস্থাপনা যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। কাজে এটা আসুক, যদি সমস্যার সমাধান করতে হয়, মানবদের ব্রেন যেরকম চিন্তা করবে সেরকম আমাদের নগর পরিচালন ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। আমরা ইলেকশন আসছে, নগর পিতারা আসছেন, কাজে সবাইকে বসে শহরের ব্রেনটাকে, শহরের নগর পরিচালন ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, যাতে করে এই শহরে যে লোকজন বসবাস করবে তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো যেন আমরা ফুলফিল করতে পারি। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো জনাব শামীম আহসান। ডিজিটাল বাংলাদেশের পথে অনেকটা এগিয়েছি আমরা, কিন্তু এখনো ট্রাফিক সিগন্যাল হাতের ইশারায় চলে, এবং আমরা আমাদের যে শিশুরা তারা কিন্তু ভুল সিগন্যাল শিখছে। আমি জানি না ভবিষ্যতে গিয়ে ওরা আসলে কত বড় কনফিউজড হবে যখন ওরা দেখে যে লাল বাতিতে গাড়ি চলছে, সবুজ বাতিতে থেমে যাচ্ছে। মানে আমার মনে হয় না যে আসলে কোনো জায়গায় মানে তাদেরকে কোনো একটা আপনার দিক নির্দেশনা দেওয়ার কোনো উপায় আছে কিনা এখন। তারপরে আপনার ডিজিটাল বিলবোর্ডে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে, এবং সেটা এত যত্রতত্র যেটা আসলে আমাদের শহরের থেকে আমরা বুঝতে পারি না যে কত খারাপ এবং কতখানি মানে কদার্য দেখতে লাগছে সেগুলোকে। তো সেই জায়গাটাতে আসলে আমরা কোন অবস্থায় আছে, এবং আপনি যদি বলেন যে নাগরিক সুবিধা নিশ্চিত করবার ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নেওয়ার সুযোগ কতটুকু আছে, এবং আপনি তো অনেকখানি কাজ করছেন, আপনাদের অনেক নতুন নতুন উদ্ভাবন আছে, তো অন্তত ট্রাফিক সিগন্যালটার কথা চিন্তা করে আপনাদের কি কোনো মানে আপনাদের কাছে কোনো সলিউশন কিংবা কোনো সমাধান আছে? ধন্যবাদ। আসলে একজন বেসিক সভাপতি এবং তথ্য প্রযুক্তি কর্মী হিসেবে যখন তরুণদের সাথে আমরা আলাপ করি, তারা কিন্তু এই যে রাজধানী বা শহরগুলোকে একটি সাইবার সিটি বা একটি টেকনোলজি ওরিয়েন্টেড স্মার্ট সিটি হিসেবে দেখতে চায়। এই যে আপনি ট্রাফিক জ্যামের কথা বললেন, এটা কিন্তু ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করা সম্ভব। আমাদের প্রতি বছর এই ট্রাফিক জ্যামের কারণে প্রায় 19,555 কোটি টাকার ক্ষতি হয়, যেটা আমাদের পুরো রাজস্ব আদায়ের প্রায় 1/4। তো এই যে লোডটা আছে এটাকে ভারসাম্যপূর্ণভাবে যদি আমরা সারা শহরে বন্টন করতে পারি ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম ব্যবহার করে, বেশ কিছু নতুন নতুন টেকনোলজি আছে, যেমন অটোমেটেড ভেহিকুলার অ্যাডক নেটওয়ার্ক, ভেহিকল আইডেন্টিফিকেশন মডিউল, ইন্টেলিজেন্ট রোডস, সিকুয়েন্সিয়াল রোড মনিটরিং সিস্টেম, এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, আসলে লোড ব্যালেন্সিং এর মাধ্যমে ট্রাফিক সিস্টেমটা অনেক উন্নত করতে পারি। একই সাথে যে স্মার্ট বিদ্যুৎ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, হ্যাঁ, পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে আমাদের হেলথ যেটা নাগরিকদের সমস্যা রয়েছে, আমি একটা হসপিটালে গেলাম, ডাক্তার দেখালাম, টেস্টগুলো দিল, আরেকটা ডাক্তার যখন যাই আরেকটা হসপিটালে আবার একই টেস্টগুলো করতে হয়। এটা কিন্তু পৃথিবীর সব দেশে সেন্ট্রালাইজড একটা ডেটাবেস থাকে, সেখানে আমি বারবার আমার একই ডায়াগনোসিস করা দরকার হয় না। তারপর রয়েছে ইআরপি, এই যে ডক্টর জাহান যে বললেন যে অনেকগুলো এজেন্সি আছে, সিটি কর্পোরেশন, রাজুক, ওয়াসা, ডেসা, পুলিশ, এদের মধ্যে তো কোনো কমিউনিকেশন নাই। এটা যদি একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম করা যায়, সেখানে একদিক থেকে সিটি কর্পোরেশনগুলো তার সকল কাজকে অটোমেট করে প্রপার প্ল্যানিং এর মধ্যে রাখবে, এবং ওটা ইন্টারফেস করে দেবে যেখানে অন্য প্রত্যেকটা সিস্টেম একজনের সাথে কমিউনিকেট করবে। জনাব শামীম, আমি একটু ইন্টারফেয়ার করি। এখানে তো আসলে উদ্ভাবন করার তেমন কিছু নেই, কারণ আমাদের যারা আপনার নীতি নির্ধারক তারা প্রতি মাসে কিংবা মাসে একাধিকবার দেশের বাইরে যাচ্ছে, উন্নত বিশ্বে যাচ্ছে। উন্নত বিশ্বে এই জিনিসগুলো একেবারে আপনার প্রোভেন জিনিস রেডি আছে, যেটা আমরা একেবারে এক্সাক্ট কপি করে এই সমস্যাগুলো থেকে সমাধান করতে পারি, কিন্তু সেগুলো হচ্ছে না কেন? এর পিছনে কারণটা কি এর আপনার কাছে জানতে চাই। আমি মনে করি আমাদের তো আধুনিক ব্যবস্থাকে গ্রহণ করা, আমাদের দেশের ছেলেমেয়েরা বিশেষ করে তরুণরা অত্যন্ত মেধাবী, তাদেরকে একটা কিছু ইন্ট্রোডিউস করে দিলে তার চেয়েও ভালো কিছু তারা করতে পারে, সেই প্রমাণ আমরা অনেকবার রেখেছি। সেখানে সমস্যা কোথায়? আজকে ট্রাফিক সিগন্যাল যেভাবে মেনটেন হয় উন্নত বিশ্বে, অস্ট্রেলিয়া কিংবা লন্ডনে কিংবা অন্যান্য উন্নত দেশে, ঠিক সেটাই কেন আমরা আপনার ইমপ্লিমেন্ট করতে পারি না? সেখানে যদি আপনি যদি লন্ডনের কথা বলেন কিংবা বার্লিনের কথা বলেন, আমাদের ঢাকার যে কোনো রাস্তার চেয়ে অর্ধেক এবং সরু রাস্তা সেখানে রয়েছে, সেখানেও কত সুশৃঙ্খল ভাবে রোড ম্যানেজমেন্টের মাধ্যমে চলছে। আমরা কিন্তু প্রায় দেখি ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে এবং গাড়ি উল্টো পথ দিয়ে আসছে, আর যে যেমন ভাবে চালাচ্ছে সেও নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে, হয়তোবা সে বললেও কথা শুনবে না কিংবা বলারও চেষ্টা করছেন না। জি জি,
এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে ইলেকশন সিস্টেমটা আছে, এখানে যারা ইলেকশন করছে, যে নগরপিতা হয়ে আসে, তার কোটি কোটি টাকা ইনভেস্ট করে তাকে ইলেকশন জিতে আসতে হচ্ছে। তো ইলেকশন জিতে আসার পর তার কি প্রধান কাজটা কি হবে? প্রধান কাজটা কি এই শহরটাকে ঠিক করা, নাকি তার যে ইলেকশন যে খরচটা আছে সেটা তোলা? এবং সেখানে তার একটা মেকানিজম রয়েছে যে একদম টপ থেকে নিচ পর্যন্ত প্রতিটা জায়গায় একটা সিস্টেম তৈরি হয়েছে। চাঁদাবাজির ব্যবস্থা, কাউন্সিলর আছে, প্রত্যেকে আছে, তাদের প্রত্যেকে তার খুশি করতে হবে, এবং এই জন্যই তার ফোকাসটা থাকছে না। তো আমাদের মনে হয় যে এখন আমরা এই যে নাগরিক সমাজ, আমরা বেসিস থেকেও আমরা একটা প্রস্তাবনা দিতে চাই এই টেকনোলজি ওরিয়েন্টেড ঢাকা কিরকম হয়। আমরা প্রত্যেক জন যারা ইলেকশন করছে তাদেরকে দেবো এবং তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের ম্যানিফেস্টোতে ইনক্লুড করেন এবং বলেন আপনারা এগুলোর মধ্যে কি করতে চান। এবং পরবর্তীতে আমাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে যে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এটা মনিটরিং করা তারা কতটা করেছে। এবং একই সাথে পলিটিশিয়ানদের তো সব যে টেকনোলজি নলেজ থাকবে তা না, আমরা যদি তাদেরকে বোঝাতে পারি যে এটা আসলে দেশের জন্য ভালো এবং আমরা তাদের করে দেবো, সেইভাবে আমরা যে সরকারের সাথে ডিজিটাল বাংলাদেশ যে এগুচ্ছে, আমরা কিন্তু বেসিস থেকে ন্যাশনাল আইসিটি পলিসি বা ওয়েব পোর্টাল এগুলো কিন্তু আমরা বেসরকারি খাত থেকে এগিয়ে এসেছি। আমরা যে সেটা করতে পারি, যে বজ্র ব্যবস্থাপনা এখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হচ্ছে অ্যাডভান্স ইনসিনারেশন টেকনোলজি, যেখানে আপনি বজ্রগুলো থেকে আবার বিদ্যুৎ রিসাইকেল করা হচ্ছে। তো এগুলো কিন্তু সব টেকনোলজি রয়েছে। ইন্টারনেট অফ থিংস, যেটার মাধ্যমে এখন বিদ্যুতের অনেক সাশ্রয় করা সম্ভব। এবং হেল্প ডেস্ক, এই যে একজন নাগরিক যদি তার কোনো সমস্যা হয় সে কিভাবে যোগাযোগ করবে, একটা হটলাইন থাকতে পারে, ইমেল থাকতে পারে, সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই ব্যবহার করছি, সেখানে মাধ্যমে একটা কমপ্লেন করলে একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, সে আমরা কন্টিনিউসলি ট্র্যাক করা যাবে এবং তার সমস্যাটা আমি 24 ঘন্টা না হোক 48 ঘন্টার মধ্যে সমাধান করছি কিনা সেটা একটা ট্রান্সপারেন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে দেখা যাবে। আমার কাছে মনে হয় এগুলো যদি আমরা টেকনোলজি নিয়ে আসতে পারি, আমরা সাইবার সিটি আসলে 5 থেকে 10 বছরের মধ্যে গঠন করতে পারবো। জি, ধন্যবাদ জনাব রহিন হোসেন প্রিন্স। শামীম আহসান এইমাত্র নেতৃত্বের কথা বলেছেন এবং বাসযোগ্য এবং স্বাস্থ্যকর নগরী নিশ্চিত করতে একটি সুযোগ্য নেতৃত্ব, সেই নেতৃত্ব আমরা পেয়েছি কিংবা কিভাবে পাবো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এবং উনি কিন্তু বলেছেন যে অনেক বেশি অর্থ খরচ করতে হয় এবং পরবর্তীতে গিয়ে সবকিছু ভুলে সেই টাকাগুলো কিভাবে আপনার তোলা যাবে, যে সে কারণেই আসলে আসল জায়গা থেকে তাদের কনসেন্ট্রেশন সরে যায়। আপনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি এখানে শামীম আহসান সহ অন্যদেরও কথা শুনছিলাম এবং আপনি শুরু করেছেন যেভাবে সংকটগুলো তুলে এনেছেন, আবার কি চাই সে কথাও বলেছেন। ঠিকই, আমি এইটাই মানে মূল মনে করি যে দেখুন, আমরা দেশটাকে কোথায় নিতে চাই এইটা তো প্রথম, আগে তো দৃষ্টিভঙ্গিটা ঠিক করতে হবে, তারপরে ওর জন্য আমি সঠিক পথে হাঁটছি কিনা এই যদি আমি প্রথম বিবেচনা করি, তাহলে আমি বেশি দূরে যাওয়ার দরকার। আমি মুক্তিযুদ্ধ দিয়েও যদি ধরি, তো মুক্তিযুদ্ধে এই যে মাসে আমরা কথা বলছি, এপ্রিল মাস, এই মাসের 17 তারিখে যে আমাদের অস্থায়ী সরকার হয়েছিল এবং যে ঘোষণার মধ্য দিয়ে, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, সেখানে কিন্তু কি করতে হবে 3টা প্রধান কথা ছিল। একটা ছিল হচ্ছে সাম্য, দ্বিতীয় ছিল প্রতিটি মানুষের মানবিক মর্যাদা দেওয়া, আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এখন আমি পুরোটা বাদ দিলাম, তাহলে বাংলাদেশের মানুষের জন্য যদি আমি এই 3টি কাজ করার চিন্তা করতে পারতাম নেতৃত্বের দিক থেকে, তাহলে কিন্তু আমার পথ খুঁজে পেতে আমার মনে হয় অসুবিধা হতো না। এই হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন এখানে আমি মতাদর্শের আলোচনা বাদ দিলাম, কিন্তু এখন বিজ্ঞান যেখানে পৌঁছেছে, টেকনোলজিও যেখানে গেছে, এইটা দিয়েও আমার এইখানে কতগুলো কথা এসেছে, দুর্নীতির কথা, অন্যান্য বিষয় টিষয় যেগুলো আছে, অনেক কিছু সমাধান করা সম্ভব, কিন্তু সেটা তো করতে হবে যে ওই নেতৃত্ব কি চিন্তা করবে সেই জায়গাতে। তো সুতরাং আমার পথের একটা প্রধান মানে জায়গাটা দাঁড়াবে যে কোন নেতৃত্বের হাতে আমি এই কাজগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, উনি যথাযথই বলেছে, যদি নেতৃত্বটা এরকমই চিন্তা করে, যে নেতৃত্বের যে একটু আগে যে বললাম যে এই ভীষণটা দেশের জন্যই নাই, চিন্তাটা আছে আমার একটা নেতা হইতে হবে আর নাম ডাক হইতে হবে। নাম ডাক হইতে গেলে আমি খরচ করলাম 20 কোটি, আমি তো উদ্ধার করব 200 কোটি, খুবই স্বাভাবিক। কারণ এটা আমি মজা করে বলি যে শুধুমাত্র 20 কোটি টাকা খরচ না, এখন তো আমাদের পালাবদল এমন হয়েছে, পালাবদল হলে উনি দেশে থাকতে পারবেন না। সুতরাং নিজেরটা করতে হবে, বিদেশে পালায়ন যখন পালিয়ে থাকবে তখন ওর খরচ করতে হবে, ভবিষ্যতে আসার জন্য খরচ তুলে নিতে হবে। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটাই একেবারে পাল্টে গেছে। তাহলে আপনি বিবেচনাটা যদি নেতৃত্বের জায়গায় দেন, তাহলেই কিন্তু এইটা হবে। সেই জায়গা থেকে আমি একটা পয়েন্ট খালি আজকে তুলে ধরি এই হাউজের কাছে। ধরুন, আমি সংকটের আলোচনা তো করলে অনেক করা যায়। এখন ধরুন এই যে মেয়র নির্বাচনকে সামনে আসছে, আমরা যেভাবে বিবেচনা করি, বিবেচনাটা কি হলে এই সংকটগুলো অনেক দূর করা যেত। যেমন স্যার একটা বলেছেন
যে এইখানে দেখুন একজন যেন মেয়র হবে, নগর পিতা আমরা কথা বলছি। আমি তো মজা করে বলি যে প্রথম কাজ হওয়া উচিত, প্রথম বলা যে আমি সিটি কর্পোরেশন সাইনবোর্ডটা পাল্টে ফেলবো, ওইটাকে বলবো এটা হবে নাগরিক সেবা কেন্দ্র। আমি ওয়ার্ল্ডের যে আমাদের কমিউনিটি সেন্টার আছে আমরা বলবো ওইটারও সাইনবোর্ড পাল্টে ফেলবো, ওইটা বলবো হচ্ছে শিক্ষা সংস্কৃতির কেন্দ্রবিন্দু হবে ওইটা, এবং ওইটা হবে হচ্ছে ওয়ার্ল্ড নাগরিক সেবা কেন্দ্র। চিন্তাটাই, এবং এইটা তো মানুষকে ইনভলভ করতে হবে। আপনি যে অনেকগুলো কাজের কথা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র অনেক সময় আপনি সিদ্ধান্ত নিয়েও পারবেন না, এগুলো মানুষকে ইনভলভ করতে হবে। তাহলে সেই মানুষকে ইনভলভ করলে আমাকে কি করতে হবে, যিনি প্রধান হবেন আমরা বিবেচনায় দুটি কাজ প্রধান করতে হবে। একটি হচ্ছে নগর ভবনে বসার দরকার নেই, পুরনো আইডিয়া অনুযায়ী কাটসাট করে তিনি পরিকল্পনা, পুরনো বাজেট কাটসাট করে নতুন বাজেট দেবেন, ওইটা বাতিল করে দিতে হবে। ওনার ভূমিকা হবে নেতৃত্বের, তিনি জনগণকে জাগ্রত করবেন, নেতা হিসাবে ওই কাজ করবেন, বিভিন্ন জায়গায় মানুষকে উজ্জীবিত করা। আর একটা কাজ করবেন, উন্নয়নের যে কাজগুলো আছে সেটা সমন্বয়কের ভূমিকা পালন করবেন। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা যদি পাল্টে ফেলানো যায়, এবং ওই যে বললাম যে ওয়ার্ল্ড গুলোকে যদি সে শিক্ষা সংস্কৃতির কেন্দ্রবিন্দু করতে পারে তাহলে সম্ভব। যদিও প্রচলিত ব্যবস্থা এটাও পারবেন না, এই কারণে আমি এক কথায় উত্তর খালি পয়েন্টটা ধরিয়ে দিই, স্যার যেটা বলছেন একমত, যে আমাদের সিটি কর্পোরেশনকে দেখুন দেশটা পরিচালিত হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে, আর এইখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় কিন্তু নিয়ে আসছে। সুতরাং পুরো দৃষ্টিভঙ্গি না পাল্টালে আমি সেই কার্যকর ভূমিকা নিতে পারবো না, এটি একটি কাজ। আরেকটা পয়েন্ট আমি এর সাথে একটু রিলেট করি, সেটা না হলে আমার কাছে মনে হয় যে কোনো কাজই হবে না। সেটি হচ্ছে এইটুক, দেখুন আমরা সারা বাংলাদেশকে অভুক্ত রেখে খালি ঢাকায় খাওয়াবো তাহলে তো হয় না, অভুক্ত মানুষ তো আসবেই। সুতরাং উন্নয়ন, যেটা কিন্তু আমার সংবিধানে যে উন্নয়নের এই যে অসম উন্নয়নের এবং যেখানে এই অসমতা দূর করার কথা বলা হয়েছে, সেইটা যদি আমি না করি, একমাত্র ঢাকা শহরের উপরে যদি সব নির্ভর করি তাহলে তো হবে না। সুতরাং ঢাকায় যে সুযোগ সুবিধা পাওয়া যায়, এই ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন আরো শহর কেন করে উঠবে না? আমি গ্রামকে কেন উন্নয়নের ধারায় নিয়ে আসবো না? তাহলে তো আর ঢাকায় আসার জন্য এই ভিড়টা হবে না, আপনি কিন্তু কখনো যানজট শেষ করতে পারবেন না। এবং আমরা বলি, এই যে ওনাদের সাথে আলোচনা করে বলি যে ঢাকাকে ঠিক আছে কিছু না দুইটা কাজ করি, একটা হচ্ছে একটা দক্ষ শহর করি, একটা সমতার শহর করি, অন্য পয়েন্টগুলো বাদ দিলাম। দক্ষ মানে হচ্ছে আমি যদি সহজে বলি, ধরেন জলবদ্ধতা হবে, দ্রুত দূর হয়ে যাবে, আমার প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসবে, সে ভালোভাবে চলে যাবে। আমার যদি ছিন্নমূল মানুষ থাকে, রাতে ঘুমিয়ে থাকে, আমার সিটি কর্পোরেশন তাকে কি আমি পারি না রাতের বেলায় যে একটু পিওর পানি খাওয়াতে? আমি কি পারি না যাকে ঘর দিতে পারিনি? একসময় বোম্বে শহরে করতো।